আমি গর্ভবতী কথাটা শুনে মা আমার চুলের মুঠি ধরে কয়েকটা থাপ্পড় লাগিয়ে দেয়। অতঃপর রাগ নিয়ে বলে, কুত্তার বাচ্চা, কার পাপ পেটে ধরছিস? শুরুটা এমন ভাষায় করলেও শেষটা খুব খারাপ ভাষায় করে। অকথ্য ভাষায় গালি দিয়ে আমাকে বারবার আঘাত করতে থাকে। আর জিজ্ঞাসা করে, বল কার সঙ্গে অকাম করছিস? প্রতিবারের মতো আমি একই জবাব দিই, আমি কিছু করিনি। আমি জানি না এটা কিভাবে হলো। আমার কথা মা বিশ্বাস করতে পারল না। হাতে গর্ভবতী হওয়ার রিপোর্ট নিয়ে কেউ নিশ্চয়ই এই কথা বিশ্বাস করবে না, কিন্তু সত্যি এটাই। আমি আমার সজ্ঞানে কোনো ভুল কাজ করিনি। আমি বারবার একই কথা বলে যাচ্ছিলাম। মা রেগেমেগে আমার দিকে তাকায়, অতঃপর দরজা খুলে বের হয়। এতক্ষণ ঘরের মধ্যে হওয়া আমার আর মায়ের কথা দাদি বা বোনেরা শুনতে পায়। দাদি তো খেপে গিয়ে মাকে বলে, এইসব কি শুনতেছি? তোমার মাইয়া এত বড় অঘটন ঘটাইল? মা কোনো জবাব না দিয়ে চলে যায়। সে ফোন করে বাবাকে ডাকে। এদিকে আমি বসে হাউমাউ করে কান্না করে দিয়েছি। আমি জানি না এটা কিভাবে হলো। আমার তো কোনো ছেলের সাথে সম্পর্কও নেই, তবে আমি গর্ভবতী কিভাবে হলাম এসব আকাশ কুসুম ভাবছিলাম। বাবা হন্তদন্ত হয়ে বাড়ি ফিরে আমার দিকে ছুটে আসে। আমার গায়ে হাত তুলতে যাবে, সেই মুহূর্তে মা তাকে থামায়। বাবা রাগান্বিত গলায় বলে, একবার আমাদের মান সম্মানের কথা ভাবলি না? এত বড় অঘটন কিভাবে ঘটালি তুই? আমি কিছু করিনি, আমি ভয় মিশ্রিত গলায় বললাম। আমার কথা শুনে বাবা বলে, তুই কিছু করিসনি, তবে এমনি এমনি পেটে বাচ্চা চলে আসলো? আমি জবাব দিতে পারলাম না। বাবা রাগান্বিত গলা বলে, লোক জানার আগে তুই সেই ছেলেকে বাড়িতে ডাক। যত দ্রুত সম্ভব আমি বিয়ের ব্যবস্থা করছি। বাবার এই কথা শুনে দাদি রেগে যায়। সে রাগ নিয়ে বলে, তোর মাইয়া বিয়ের আগে এমন অঘটন ঘটাইলো আর তুই তারে কিছু বলবি না? উল্টে ওই পোলার লাগে বিয়ে দিতে চাইছস? যেই ছ্যামড়া বিয়ের আগে এইসব করে সেই ছ্যামড়া কি ভালা হইব? এখন কি করার আছে? এত বড় অঘটন ঘটিয়েছে বলেই তো বিয়ের কথা ভাবছি, নয়তো এসব জানাজানি হলে আমাদের মান সম্মান ধুলোর সঙ্গে মিশে যাবে। এটা বুঝতে পারছো না তুমি? বাবার কথায় মাও সম্মতি জানায়। দাদি না পেরে আমাকে আর আমার অনাগত বাচ্চা বাবাকে বকাবকি করতে করতে চলে যায়। এদিকে বাবা মা আমাকে কালকে সেই ছেলেকে বাড়িতে ডাকতে বলে। তাদের কথা শুনে আমি ভয় পেয়ে গেলাম। আমি কাকে বাড়িতে নিয়ে আসবো? আমি তো এটাই বুঝতে পারছি না, এমনটা কেন হলো, কিভাবে হলো, কে আমার এত বড় সর্বনাশ করলো? আমি এই কথা বাবা মাকে বোঝাতে চাইলে তারা উল্টে আমার উপর রাগ দেখিয়ে চলে যায়। পরদিন বাবা অফিসে না যাওয়ার সিদ্ধান্ত নিল। সে এসে আমাকে বলল, ছেলের পরিবারকে নিয়ে আসতে বলছো? না। আমাকে আর কোনো কথা বলার সুযোগ না দিয়ে বাবা রেগেমেগে বললেন, না মানে? তোমার মাথা ঠিক আছে? তোমাকে আমি কালকে কি বললাম? এখন ফোন দাও ছেলেকে এবং এখনই আসতে বলো। কিন্তু একটা থাপ্পড় মারবো, বেয়াদব মেয়ে! এত বড় সর্বনাশ হয়ে করে হয়নি? এখন যা বলছি তা করছো না কেন? কিসের কিন্তু? সেই ছেলে বিয়ে করতে চাও না, তাহলে কি শুধু ফুর্তির জন্য এসব সম্পর্কে জড়িয়েছো? এত অধঃপতন হয়েছে তোমার? ছি! আমার শিক্ষার এভাবে অপমান করছো? বাবা এসব কথা বলে আমার উপর প্রচণ্ডভাবে রাগ ঝাড়তে থাকে। এক পর্যায়ে বিরক্তি নিয়ে বলে, এখনই তুমি ওই ছেলেকে ফোন দিবে এবং আমারই সামনে। বাবা এই কথা বলে আমাকে ফোন দেওয়ার জন্য জোরাজুরি করে। আমি বারবার বলার চেষ্টা করলাম কারোর সাথে আমার সম্পর্ক নেই, কিন্তু বাবা শুনছিল না। অতঃপর চিৎকার করে বলে উঠলাম, কীভাবে ফোন দিব? আমার সঙ্গে তো কারো কোনো সম্পর্ক নেই। আমি তোমাদের বারবার বলার চেষ্টা করছি আমার কারোর সঙ্গে কোনো রকম সম্পর্ক নেই। তাহলে কারোর সঙ্গে সম্পর্ক নেই, তাহলে বাচ্চা কীভাবে আসলো? বাবার এই কথার জবাব খুঁজে না পেয়ে আমি হতাশ গলা বললাম, যা, আমি জানি না, আমার মনে হয় রিপোর্টে কোনো সমস্যা আছে। রিপোর্টে কোনো সমস্যা নেই, আমি নিজে ডাক্তারকে দ্বিতীয়বার চেক করতে বলেছিলাম, সে এটাও করেছে তুই গর্ভবতী। এখন ঘাবড়ে গিয়ে ভুলভাল কথা বলছো, তাই না? নিশ্চয় যে ছেলের সাথে তোমার সম্পর্ক ছিল সে তোমাকে এখন আর গ্রহণ করতে চাইছে না, তাই না? মায়ের এসব কথা শুনে আমি বিরক্ত হয়ে বসে পড়লাম। আমি বারবার বলার চেষ্টা করছিলাম আমার সত্যি কারোর সাথে সম্পর্ক নেই, কিন্তু তারা বিশ্বাস করছিল না। এসব কথা শুনে দাদি বলে, পোলা মানুষ এমনই হয়, যখন এমনি এমনি পাইয়ে গেছে তখন বিয়ে করব কেন? সেমনি নষ্টামি করতে যাওয়ার সময় তোর এই কথা মনে পড়ে না? আমার বংশের এমন জঘন্য কাজ কেউ করেনি, তুই করছিস। পুরো বংশের মান সম্মান খোয়াইলি। এখন
এই কথা শুই না অন্য পোলারে তোরে বিয়ে করতে চাইব না। হায় রে আমার পোড়া কপাল, আমার বংশের মান ডুবাইলি এই ছেমড়ি। এখন এই মুখ নিয়ে আমি পাড়াপড়ে যাইয়া আমার ওনারে স্বামীরে কি জবাব দিব? সে জীবন দিয়ে এই বংশের সম্মান রাখছিল, তার বংশের নাতনি সেই সম্মান খুইয়েছে। এই কথা বলে দাদি আহাজারি করতে লাগলো। বাবা এবার তার রাগ নিয়ন্ত্রণ করতে না পেরে আমার গালে কষিয়ে একটা থাপ্পড় বসিয়ে দিল। অতঃপর বলে, ওই ছেলের ঠিকানা দে, এখনই দে। এত সহজে এইসব কাজ করে এখন বিয়ে করবে না? ওকে বিয়ে করাচ্ছি আমি, তাড়াতাড়ি ঠিকানা দে। আমি অসহায় চোখে বাবা মায়ের দিকে তাকালাম। তাদের বারবার করে বিশ্বাস করানোর চেষ্টা করছি সত্যি আমার কারোর সাথে সম্পর্ক নেই, এখানে ঠিকানা কিভাবে দেব? কিন্তু বাবা মা বিশ্বাস করছিল না। অতঃপর না পেরে আমি গতকাল যে ডাক্তারকে ফোন নাম্বার নিয়ে এসেছিলাম তাকে ফোন দিলাম। তাকে অনুরোধ করে বললাম, স্যার প্লিজ আমার রিপোর্টটা আবার দেখুন না, আপনাদের হয়তো কোথাও ভুল হচ্ছে, আমি গর্ভবতী হতেই পারি না। ফোনে প্রথম এসব কথা বলায় ডাক্তার বুঝতে পারল না, তাই বলে, কে আপনি? অতঃপর আমি তাকে আমার পরিচয় দিলাম। গত 3 মাস ধরে আমার পিরিয়ড হচ্ছিল না বলে তার কাছে গিয়েছিলাম। তারপর সে কয়েকটা টেস্ট করতে দিয়েছিল, যার মাঝে প্রেগনেন্সি টেস্ট ছিল, আর যেটা পজিটিভ এসেছে। আমি শান্ত গলায় তাকে বললাম, দয়া করে আমার রিপোর্ট আর একবার দেখেন না, আমি গর্ভবতী হতে পারি না, এটা সম্ভব না। আমি ডাক্তারের সঙ্গে এসব কথা বলছি দেখে বাবা মা আমাকে কিছুটা বিশ্বাস করলো, তাই তারাও ডাক্তারকে একই কথা বলে। ডাক্তার চেক করে আবার জানাচ্ছি বলে ফোন রাখে। অতঃপর মা আমার দিকে তাকিয়ে কড়া গলা বলে, সত্যি তোরে কারোর সাথে সম্পর্ক নেই? রিপোর্ট ভুল হতে পারে ভেবেই তুই ডাক্তারকে ফোন দিছিস, যা নাকি আমাদের বোকা বানাতে? প্লিজ মা, আমাকে একটু বিশ্বাস করো। আমার এই কথাগুলো শুনে মা আর কথা বাড়ালো না। ঘরের পরিবেশ কিছুটা শান্ত হলো। সবাই ডাক্তারের পরবর্তী ফোনের অপেক্ষা করে। বেশ কিছুক্ষণ পর ডাক্তার ফোন করে। তার ফোন পেয়ে আমি কিছুটা আশার আলো দেখেছিলাম। আমার মনে হয়েছিল এবার হয়তো আমি যেমনটা আশা করছিলাম তেমনটা জবাব পাবো, কিন্তু না, বরং আমাকে অবাক করে দিয়ে ডাক্তার বলে, আপনি আমাকে যে রিপোর্টের ছবি পাঠালেন সেটা আবার দেখলাম, এখানে তো ভুল হওয়ার সম্ভাবনা নেই। আপনি সত্যিই গর্ভবতী। তবুও যদি আপনার সন্দেহ থাকে তবে রিপোর্ট নিয়ে এসে সরাসরি আর একবার দেখিয়ে যান। ডাক্তারের মুখে এসব কথা শুনে বাবা মা অবিশ্বাসের চোখে আমার দিকে তাকালো। তারা আমার কথা সামান্য যে বিশ্বাস করছিল সেই বিশ্বাসটা ভেঙে গেল। তারা এখন পুরোপুরি নিশ্চিত আমি তাদের বোকা বানাতে এসব করছি, অথচ আমি তেমন কিছুই করিনি। কিন্তু আমার মাথায় এটা ঢুকছে না, আমি কিভাবে গর্ভবতী হলাম। আমি যেই না বলতে যাচ্ছিলাম অন্যত্র আমরা আবার টেস্ট করাই, তখনই আমার বাবা আমার গালে দ্বিতীয়বারের মতো একটা থাপ্পড় বসিয়ে দিয়ে বলে, যদি তোর এই পাপের দায়িত্ব নিতে ওর বাপ না আসে তবে জেনে রাখ এই বাসায় তোর কোনো জায়গা হবে না। আমি একটা অবৈধ বাচ্চার মাকে আমার ঘরে রাখতে পারবো না, কিছুতেই না। বাবা মা আমার কথা বিশ্বাস না করে আমাকে সেদিন ঘর থেকে বের করে দেয়। আমি বারবার আমার কথা সত্যি বিশ্বাস করাতে চেয়েছিলাম, কিন্তু তারা আমার কোনো কথা শুনলেন না। আমার বাবার এক কথা, মান সম্মানের কথা না ভেবে এখন আমি তোমার বাচ্চা নষ্ট করতে যেতে পারবো না, তাই নিজের ব্যবস্থা নিজে করো। হয় এই বাচ্চার বাবাকে নিয়ে আসবে, নয়তো এই মুখ নিয়ে দ্বিতীয়বার এই বাড়িতে আসবে না। আরও অনেক কথা বলে বাবা আমাকে ঘরের বাইরে বের করে দিল। আমি দরজার এপাশে বসে বারবার বাবা মাকে ডাকছিলাম, আমার কথা বিশ্বাস করতে বলছিলাম, কিন্তু তারা বিশ্বাস করলো না। সেই সঙ্গে এপারে থাকা বন্ধ দরজা খুলল না। অন্যদিকে আমাকে এভাবে কান্না করতে দেখে প্রতিবেশীরা চোখে তাকাচ্ছিল। কিছু একটা সমস্যা হয়েছে তারা বুঝতে পেরেছিল। আমি তাদের এড়িয়ে গিয়ে সিদ্ধান্ত নিলাম নিজেই হাসপাতালে গিয়ে আবার একবার টেস্ট করব। কিন্তু টাকা কোথায় পাবো? বাড়ি থেকে তো ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয়েছে, সাথে তেমন টাকা নেই। ফোন এবং সামান্য কিছু টাকা হাতে দিয়ে বাবার ঘর থেকে বের করে দিলেন। এই টাকায় টেস্ট হবে? এসব আকাশ কুসুম ভাবতে ভাবতে পা বাড়ালাম। চিন্তা করলাম আগে হাসপাতালে যাই, তারপর অন্য কোনো ব্যবস্থা নেওয়া যায় কি না ভেবে দেখব। এসব ভেবে একটা অটোতে উঠলাম। অটো হাসপাতালের দিকে চলতে শুরু করলো। আমি চোখের পানি মুছে ধীরে ধীরে নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করলাম। আসলে অটো চালক, গাড়িতে থাকা সবাই ভিন্ন ভিন্ন চোখে আমার দিকে তাকাচ্ছিল।
সেজন্য নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করছিলাম। হাসপাতালে এসে আশেপাশে অনেকের সাথে কথা বলার চেষ্টা করলাম, কিন্তু কেউ আমার সাথে কথা বলছে না। অদ্ভুতভাবে কেউ আমার কথার কোনো গুরুত্ব দিচ্ছে না। আমি টিকিট কাউন্টারে গিয়ে টিকিট কাটলাম, কিন্তু টিকিট কাউন্টারে বসা লোকটি আমাকে ইগনোর করে বাকিদের টিকিট দিচ্ছিল। এটা দেখে আমি বিরক্ত হয়ে গেলাম। বিরক্তি নিয়ে বললাম, আশ্চর্য তো, আপনি আমাকে টিকিট কেন দিচ্ছেন না? আমার কথার কোনো জবাব না দিয়ে ইচ্ছে মতো তাকে বকতে শুরু করলাম, কিন্তু সে বকাতেও গুরুত্ব দিচ্ছিল না। আমি বিরক্ত হয়ে অন্যদিকে চলে আসলাম। আমি আমার রিপোর্ট দেখে যে আমি গর্ভবতী নিশ্চিত করছিল তার কেবিনের কাছে আসলাম। ডাক্তারের কেবিনে ঢুকে জিজ্ঞেস করলাম, আমার রিপোর্টে নিশ্চয়ই কোনো সমস্যা আছে, আপনি একটু ভালো করে দেখেন, আপনার কোনো ভুল হচ্ছে। আশ্চর্যের বিষয় হলো, ডাক্তারও আমার কথার গুরুত্ব দিচ্ছে না। এটা দেখে আমি প্রচণ্ড রকমের বিরক্ত হলাম। ইচ্ছে করছিল তাকে কয়েকটা বাজে কথা শুনিয়ে দেয়, কিন্তু সে আমার দিকে কোনো নজর না দিয়ে নিজে অন্য রোগী দেখাতে ব্যস্ত হয়ে যায়। আমার মাথাটা খারাপ হয়ে যায়। আমি আবারও টিকিট কাউন্টারে যাওয়ার সিদ্ধান্ত নিই। তবে যাবার পথে বাবা মাকে দেখে অবাক হলাম। বাবা মা হাসপাতালে এসেছে। মুহূর্তের মাঝে আমার মনটা খুশি হয়ে গেল। নিশ্চয়ই আমার বাবা মা আমার কথা বিশ্বাস করছে, তাই হাসপাতালের কাছে আবার এসেছে, যাতে সত্যিটা জানতে পারে। এই কথা ভেবে খুশি হয়ে আমি বাবা মার দিকে এগিয়ে আসলাম। বাবা মা কান্না করছে। তাদের কান্না দেখে আমি নিশ্চিত হয়ে গেছিলাম তারা সত্যি জানতে পেরেছে আমাকে বাড়ি ছাড়া করার জন্য কষ্ট পাচ্ছে। আমার মায়ের কথা পুরোপুরি নিশ্চিত হলো। আমার মা বলছে, আমার মারে, তোরে আমরা কেন যে বাড়ি থেকে বের করে দিলাম, আমরা ভুল করছি, তোকে বাড়ি ছাড়া করে ভুল করছি, আমাদের অপরাধ হয়েছে মা, আমাদের ক্ষমা করে দে। মায়ের কথা শুনে খুশি হয়ে যেই না আমি বলতে যাচ্ছিলাম আমি কিছু মনে করিনি, ঠিক তখনই ট্রলিতে করে কাউকে নিয়ে আসা হয়। আমার মা বাবা সেদিকে এগিয়ে যায়। ট্রলিতে থাকা মানুষটার মুখটা স্পষ্টভাবে দেখতে পেয়ে আমি চমকে গেলাম। ট্রলিতে অন্য কেউ নেই, আমি আছি। আর আমাকে জড়িয়ে ধরে বাবা মা হাউমাউ করে কান্না করছে। কেউ একজন পাশ থেকে বলছে, ইস, এত ছোট বয়সে মেয়েটা মরে গেল। তাদের কথা শুনে আমার পায়ের নিচ থেকে মাটি সরে যাবার মতো অবস্থা। আমি বারবার বললাম, আমি মরে গেছি মানে? আমি তো বেঁচে আছি, আমি মারা যাইনি। এই তো আমি। আমি আমার মায়ের কাছে এগিয়ে গেলাম, তাকে ছোঁয়ার চেষ্টা করলাম, কিন্তু পারলাম না। আমি আমার বাবা মাকে চিৎকার দিয়ে বললাম, আমি এই, কিন্তু না, আমার বাবা মা আমার কথা শুনছে না। তারা আমার কথায় কোনো গুরুত্ব দিচ্ছে না। ধীরে ধীরে আমি উপলব্ধি করতে পারলাম আমি আসলেই মারা গেছি। এই মুহূর্তে যে আমিটা আছে সে জীবিত নয়। এসব নিয়ে কিভাবে হলো ভাবতে আমার স্মৃতিতে সেই ঘটনা ভেসে উঠল। কয়েক ঘন্টা আগে হাসপাতালের উদ্দেশ্যে আমি যেই অটোতে উঠছিলাম, মাঝপথে সেই অটো একটা ট্রাকের সঙ্গে সম্মুখীন হয়, আর সেখানে একজন ছাড়া বাকি সব যাত্রী মারা যায়। সে বেঁচে আছে, তার অবস্থাও খুব খারাপ। এসব মনে পড়তে আমি অন্যরকম হয়ে যাই। পাগলের মতো বারবার বাবা মাকে ছোঁয়ার চেষ্টা করি, কিন্তু পারি না। অন্যদিকে বাবা মা আমাকে বাড়ি থেকে বের করে দেওয়ার এই ঘটনা ঘটেছে ভেবে তারা খুব কষ্ট পায়, নিজেদের দোষারোপ করতে থাকে। কিন্তু আসলেও কি এখানে দোষারোপ করে কোনো লাভ আছে? দুর্ঘটনা যার তার সাথে হতে পারে। আমার মৃত্যুতে আমার কোনো আফসোস নেই। জন্ম নিলে মরতে হবে, এটাই তো নিয়ম। তবে আফসোস, আমি জানতে পারলাম না আমি কিভাবে গর্ভবতী হলাম। আদৌ গর্ভবতী কিনা সেই রহস্য আজও জানা হলো না। ঠিক সেই মুহূর্তে আমার মনের ভাব বুঝতে পেরে এক মহিলা এসে আমার বাবা মায়ের সামনে দাঁড়ালেন। সে বাবা মাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করলেন, কিন্তু যার সন্তান হারিয়েছে সে সান্ত্বনায় থামে? তবুও পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে মহিলা বলে, আমার নাম পারুল। বাবা মা অবাক হয়ে তার দিকে তাকায়, সেই সঙ্গে আমিও, কারণ আমার নামও পারুল। আর এই মহিলাটিকে কোথাও দেখেছি, হ্যাঁ, মনে পড়ছে। সেই দিনে টেস্ট করার সময় এই মহিলাও ছিল। এই মহিলার কথার দ্বারা সবটা জানতে পারি। মহিলা বলে, আমাদের নাম এক হয়, রিপোর্ট বদল হয়েছে। এখানে সম্পূর্ণ দোষটা ল্যাবের কর্মচারী। তারা একই নাম দেখে ভুলবশত বাবা মায়ের নামও একই লিখে ফেলে। এখানে উল্লেখ্য, আমার স্বামীর সঙ্গে কিছু ঝামেলার জন্য আমি তার পরিচয় ব্যবহার করিনি। বাবা মায়ের নাম দিয়েছিলাম সেখানে, আর ওখানেই ভুলটা হয়েছে। তারা ভুলবশত দুই রোগীর একই তথ্য লিখে ফেলে। পরে একজন রিপোর্ট অন্যজনকে দিয়ে দেয়। বাসায় গিয়ে আমি যখন আমার বাবা মায়ের নামের জায়গা ভুল নামটা দেখলাম, সেই সঙ্গে কিট দিয়ে টেস্ট করে পজিটিভ দেখলাম, তখন আবার ডাক্তারের কাছে আসি।
তার মাধ্যমে আপনাদের কথা জানতে পারি। সেখান থেকে পারুলের ফোন নম্বর নিয়ে ফোন দিয়ে জানতে পারি যে সে মারা গেছে, এই হাসপাতালে আছে। তাই সত্যিটা বলতে আসলাম। এই কথা শুনে বাবা মা আরও ভেঙে পড়ে। তারা আমাকে বিশ্বাস করেনি এই কথা ভেবে আরও নিজেদের অপরাধী ভাবতে শুরু করে। এসব ভেবে পারুল নামক মহিলা বলে, যা হওয়ার তা তো হবে, তাই নিজেদের দোষারোপ করবেন না। আর আমি এখানে না আসলেও চলতো, তবে আমার মনে হচ্ছে যেহেতু সে মারা গেছে, সেহেতু মৃত্যুর পর তাকে নিয়ে নানান কথা উঠতে পারে, সেহেতু সে কোনো ভুল করেনি। যেহেতু মৃত্যুর পর একটা অসম্মান তার প্রাপ্য নয়, তাই আসলাম। বাবা মা ওই মহিলার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে, সেই সঙ্গে আমার তাকে ভালো লাগে। সত্যি তো, তার এখানে না আসলেও হতো, তাও এসেছে। অতঃপর আমার বাবা মা আমার মৃতদেহ বাসায় নিয়ে দাফনের ব্যবস্থা করে। সেই সঙ্গে এটাও জানতে পারে আমার হরমোনজনিত কারণে 3 মাস ধরে পিরিয়ড হচ্ছিল না। এটা তেমন কিছু না, তবে ওই ল্যাবের একটি ভুলের জন্য মৃত্যুর আগে আমাকে এত কষ্ট পেতে হয়েছে। এখানে আমার মৃত্যু নিয়ে বাবা মা আহাজারি করে হয়তো ল্যাবের লোকের ভুল এবং নিজেদের দায়ী করে, কিন্তু বাস্তবতা দিয়ে ভাবতে গেলে দেখা যায় সেদিন আমার মৃত্যুর লেখাই ছিল। এই ঘটনা না ঘটলে অন্য অজুহাতে হলো আমার সেই অটোতেই উঠতে হতো। তবু দিন শেষে একটা ভুল জীবনটা কেড়ে নিয়েছে বলে সবার ধারণা। শেষবারের মতো পরিবারের সবাইকে দেখে নিয়ে আমিও হাওয়ায় মিলিয়ে গেলাম। এভাবে পারুল নামক একটা মেয়ের গল্প শেষ হয়। সমাপ্ত। একটি ভুল। গল্পটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। পুরনো ভিডিও যেগুলো আছে সেগুলোই দেওয়ার চেষ্টা করছি। নতুন ভিডিও বানাতে সময় লাগতেছে, আর আমি বানাতেই পারছি না, কারণ সামনে আমার এসএসসি পরীক্ষা আছে। কি বলবো, আমার উচ্চারণগত সমস্যা, সেটা আমার ছোটোবেলা থেকেই। আমার তাতে যায় আসে না কোনো কিছু। ছোটোবেলায় আমার উচ্চারণ নিয়ে অনেক হাসাহাসি করতো, ওই জন্য আমি সাবজেক্টও নিয়েছি এমন যেটাতে আমার উচ্চারণ করতে হতো না। তো ভাবো আমি কোন সাবজেক্ট নিয়ে পড়ি। আর সামনে এসএসসির জন্য সবাই আমার জন্য দোয়া করুন, যাতে এসএসসিটা ভালোভাবে দিতে পারি। অনেক দিন পর সেই 2016 সালে হয়েছে।